প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মহীসঞ্চরণ তত্ত্ব অর্থাৎ আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র অন্তর্গত প্রথম অধ্যায়ে রয়েছে। এটা এই মতবাদটা কি নাকি মহাদেশীয় সঞ্চরণ হলো একটা ধীর প্রাকৃতিক প্রক্রিয়া, যার মাধ্যমে মহাদেশগুলি যার মাধ্যমে মহাদেশগুলি ভূপৃষ্ঠের উপর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, অর্থাৎ একটা ধীর প্রক্রিয়া। এই মতবাদটা 1912 সালে আলফ্রেড ওয়েগনার ফ্র্যাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সামনে প্রথম উপস্থাপন করেন এবং তার পরবর্তী সময় তিনি গ্রন্থের আকারে এই মতবাদটা প্রকাশ করেন। তিনি যেহেতু ছিলেন জার্মান আবহাওয়াবিদ, অর্থাৎ তার যে লিখিত গ্রন্থ ছিল সেটা জার্মান ভাষায়। গ্রন্থের নাম কি ছিল না? ডাই এনস্টিহাং ডার কন্টিনেন্টি অ্যান্ড ওজিয়ান। এটা 1915 সালে তিনি তার বইটা লেখেন, তার গ্রন্থটা লেখেন। এর পরবর্তী সময় 1925 সালে তার এই গ্রন্থটার ইংরাজি অনুবাদ করা হয়। তার নাম হয় দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশান। কিন্তু এই যে মতবাদটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহীসঞ্চরণ মতবাদ, এই মতবাদটা হঠাৎ করে এলো কোথা থেকে? এই আলফ্রেড ওয়েগনারের মতবাদের প্রায় 300 বছর আগে থেকে কিন্তু এই মতবাদটা কম বেশি অনেকে আলোচনা করত বা মনে করত। কি দেখে না, মহাদেশগুলোর প্রান্তভাগের মধ্যে অনেক সাদৃশ্য ছিল, ভূতাত্ত্বিক অনেক মিল ছিল। এই সমস্ত বিষয়গুলো দেখে অনেকে ধারণা করতে শুরু করে যে এই মহাদেশগুলো এখন যে অবস্থায় রয়েছে, আজ থেকে বহু বছর আগে হয়তো এরা একসঙ্গে ছিল এবং পরবর্তী সময় সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সম্পর্কে প্রথম 1620 সালে ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকন তার গ্রন্থ নোভাম অর্গানাম সেই গ্রন্থে তিনি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে, অর্থাৎ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দুপাশের উপকূল রেখার মধ্যে অনেক সাদৃশ্যের কথা উল্লেখ করেন। এর পরবর্তী সময় 1858 সালে স্নাইডার উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দুপাশে অবস্থিত উত্তর ও দক্ষিণ আমেরিকার উপকূলের সঙ্গে ইউরোপ ও আফ্রিকার উপকূলের আকৃতিগত অনেক সাদৃশ্যের কথা উল্লেখ করেন। তারও পরবর্তী সময় 1910 সালে আমেরিকান বিজ্ঞানী টেলর মহাদেশগুলির অনুভূমিক স্থানান্তরণ সম্পর্কে জোরালো বক্তব্য উপস্থাপন করেন। তিনি এখানে জোয়ারি শক্তির কথা প্রথম উল্লেখ করেছিলেন। এই প্রমুখ বিজ্ঞানীরা মহীসঞ্চরণ সম্পর্কে ধারণা তো উপস্থাপন করেছিলেন, কিন্তু তেমন কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বা যুক্তি উপস্থাপন করতে পারেননি। এই জন্য 1910 সালে 2 বছর পরে 1912 সালে তিনি যুক্তিসম্পন্নভাবে অনেক বিজ্ঞানসম্মতভাবে তার তত্ত্বটা উপস্থাপন করেছিলেন কে না, আলফ্রেড ওয়েগনার। সেই জন্য তার তত্ত্বটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল মহীসঞ্চরণ মতবাদ। আর তার আগে কোনো যুক্তি তেমনভাবে ছিল না, কোনো প্রমাণ তেমনভাবে ছিল না। এই জন্য তারা হয়তো মতবাদটা বলতো যে এমন হয়তো একটা সময় ছিল সমস্ত মহাদেশগুলো একসঙ্গে, পরবর্তী সময় বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তার সাপেক্ষে কিন্তু তারা যুক্তি বা প্রমাণ দিতে পারেনি বলে সেই মতবাদগুলোর গ্রহণযোগ্যতা ছিল না। কিন্তু 1912 সালে তিনি প্রথম, অর্থাৎ আলফ্রেড ওয়েগনার প্রথম এই মহীসঞ্চরণ তত্ত্ব সম্পর্কে একটা যুক্তিসম্মতভাবে বা যুক্তিপূর্ণভাবে তার তত্ত্বটা উপস্থাপন করেছিলেন বলে কিন্তু তার তত্ত্বটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। তার এই মহীসঞ্চরণ মতবাদটা কি? আলফ্রেড ওয়েগনার এই মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কে কি বলেছেন? আলফ্রেড ওয়েগনার তার সমসাময়িক সুয়েস ও টেলরের ধারণায় সহমত হয়ে তিনি বলেন ভূঅভ্যন্তরভাগ শিয়াল, সীমা ও নিফের স্তরে বিভক্ত, অর্থাৎ ভূঅভ্যন্তরভাগ শিয়াল, সীমা ও নিফের স্তরে বিভক্ত। এর মধ্যে ভারী সীমা সেটাকে তিনি মহাসাগর বলেছেন এবং শিয়াল এটাকে তিনি মহাদেশ বলেছেন। অর্থাৎ তিনি এটা মনে করতেন যে এই মহাদেশগুলো মহাসাগরের উপর ভাসমান, অর্থাৎ মহাদেশগুলো শিয়াল হালকা এবং সীমা মহাসাগরগুলো যেটা ভারী, সেই ভারী স্তরের উপরে এই আমাদের মহাদেশগুলো ভাসমান অবস্থায় রয়েছেন। কার্বনিফেরাস উপযুগে আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে বর্তমান দক্ষিণ গোলার্ধের, আমি এটা দেখাই তোমাদের কোন জায়গাটা তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। এই দক্ষিণ গোলার্ধের এটা আমরা এই ছবিটা তোমরা দেখো, এটা নিরক্ষরেখা, এটা উত্তর গোলার্ধের, দক্ষিণ গোলার্ধের এটা মধ্য অক্ষাংশ। এই মধ্য অক্ষাংশে আফ্রিকাকে বেষ্টন করে দেখো সমগ্র মহাদেশগুলো একসঙ্গে ছিল। তাহলে এই যে সমগ্র মহাদেশগুলো একসঙ্গে ছিল, একে তিনি নাম দেন প্যানজিয়া। এবং এই প্যানজিয়ার চারপাশে যে এই টোটাল অংশটা হলো আমাদের জলভাগ, এই টোটাল জলভাগটা তিনি নাম দেন প্যান্থালাস। অর্থাৎ এই সমগ্র মহাদেশগুলো একসঙ্গে ছিল, তার নাম দেন প্যানজিয়া। আর এই সমগ্র জলভাগ একসঙ্গে ছিল, তার নাম দেন তিনি প্যান্থালাসা। এই প্যানজিয়ার মধ্যভাগে
এই মধ্যভাগে ছিল টেথিস। এই টেথিসের উত্তরের একটা অংশ আর দক্ষিণের একটা অংশ। উত্তর অংশের নাম তিনি দেন লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড, আর দক্ষিণের অংশের নাম দেন তিনি গন্ডোয়ানাল্যান্ড। মানে উত্তর অংশের নাম ছিল লরেশিয়া আর দক্ষিণ অংশের নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। এই লরেশিয়া কোন কোন অংশ নিয়ে বিভক্ত ছিল, কোন কোন মহাদেশ তখন এর মধ্যে ছিল? এই লরেশিয়ার মধ্যে ছিল উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া। আর এই টেথিসের দক্ষিণের অংশে যেটা গন্ডোয়ানাল্যান্ড, এর মধ্যে সেই সময় ছিল আমাদের দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা। এই নিয়ে ছিল আমাদের গন্ডোয়ানা ল্যান্ড। আর পরবর্তী সময়, এর অনেক পরবর্তী সময়, মেসোজোয়িক যুগের শুরু থেকে, অর্থাৎ আজ থেকে প্রায় 22 কোটি বছর আগে, অর্থাৎ ট্রায়াসিক উপযুগে প্যানজিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং এগুলো দূরে সরে যায়। এর পরবর্তী সময় দেখো ছবিগুলো এখানে রয়েছে যে প্যানজিয়া আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এই যে বর্তমান এই অবস্থায় এখন রয়েছে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। তাহলে আগে একসঙ্গে ছিল, তার নাম তিনি দিয়েছিলেন প্যানজিয়া, এবং পরবর্তী সময় ভেঙে ভেঙে কিন্তু এই অংশ মানে বর্তমান এই অবস্থায় রয়েছে। এবার এই মহাদেশগুলো যে একসঙ্গে ছিল, যার নাম ছিল প্যানজিয়া, এবং পরবর্তী সময় আলাদা হয়ে গেল, যা এই যে আলাদা হয়ে গেল, কী কারণে আলাদা হয়েছে তিনি কিন্তু কথাগুলো হাওয়ায় বলেননি। অনেক যুক্তিপূর্ণ প্রমাণ তথ্য দিয়ে কিন্তু তিনি কথাগুলো বলেছিলেন। কি বলেছিলেন? যে ওয়েগনার মহাদেশগুলি প্রধানত দুদিকে সঞ্চালিত হয়, একটা উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে, আর ইউরোপ, এশিয়া, আফ্রিকা উত্তর দিকে সঞ্চালিত হয়। কিন্তু কেন সঞ্চালিত হলো, কেন আলাদা হলো, এর কারণে তিনি দুটো শক্তির কথা উল্লেখ করেন, দুটি শক্তির কথা উল্লেখ করেন। একটা হলো জোয়ারি শক্তি। তার মতে চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্র ও নদীতে যেমন জোয়ার সৃষ্টি হয়, তেমনি এইরূপ জোয়ারি শক্তির কারণে মহাদেশগুলো পশ্চিম দিকে সঞ্চালিত হয়। এই বলের প্রভাবেই ক্রিটেসিয়াস উপযুগে দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে এবং হলোসিন উপযুগে উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হয়ে পশ্চিম দিকে সরে যায় এবং আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। আরেকটা শক্তির কথা তিনি উল্লেখ করেন, তার নাম দেন তিনি বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এই বলের কারণে কিন্তু সীমাস্তরের উপরে, আগে বলেছিলাম সীমাস্তরের উপরে কে ভাসছে, সীমাস্তরের উপরে কি ভাসছে? শিয়াল, অর্থাৎ সীমাস্তরকে মহাসাগর, আর শিয়াল হলো আমাদের মহাদেশ। তার সীমাস্তরের উপর ভাসমান মহাদেশগুলোর নিরক্ষরেখার অভিমুখে সঞ্চালন ঘটে। এই বলের প্রভাবেই কিন্তু ভারত ও অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে গমন করায় জুরাসিক থেকে টার্সিয়ারি উপযুগের কিন্তু ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে। কারণ তিনি দুটো শক্তির কথা বলেন। আবার বলি, একটা হলো জোয়ারি শক্তি আর হলো বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এর কারণে কিন্তু মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে আজকে যে অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থায় রয়েছে। তার একটা ছবি আমরা দেখে নিই। তাহলে জোয়ারি শক্তির জন্য বা জোয়ারি বলের কারণে আমাদের কি হয়েছে? এই আফ্রিকা থেকে দেখো, আফ্রিকা থেকে এই দক্ষিণ আমেরিকা কিন্তু এদিকে সরে এসছে, আর ইউরোপ থেকে উত্তর আমেরিকা এদিকে সরে গেছে। ওই মাঝখানে তৈরি হয়েছে আমাদের আটলান্টিক মহাসাগর। আর আমরা বললাম বৈষম্যমূলক অভিকর্ষজ বলের জন্য কিন্তু আমাদের উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা উত্তর পূর্ব দিকে সরে যায়, ওইখানে তৈরি হয় আমাদের ভারত মহাসাগর। ঠিক আছে। এরপর আলফ্রেড ওয়েগনার এই মহীসঞ্চরণ তত্ত্বের সাপেক্ষে অনেকগুলো প্রমাণ উপস্থাপন করেন। যেমন ভৌগোলিক প্রমাণ হিসেবে তিনি জিগস ফিটের কথা উল্লেখ করেন। জিগস ফিটটা কি বলছে? আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী মহাদেশীয় ভূভাগের উপকূল রেখাগুলোকে একসঙ্গে জোড়া লাগলে তারা করাতের দাঁতের মতো পরস্পর মিলিত হতে পারবে। অর্থাৎ আমাদের, তোমরা এই অংশটা দেখো, এই যে আমাদের দক্ষিণ আমেরিকা তোমরা দেখতে পাচ্ছ, এটা আফ্রিকা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে উঁচু অংশটা কিন্তু এখানে কিন্তু মিলিত হয়ে যাবে। এই উপকূল রেখাগুলো যদি পরপর আমরা এই উত্তর আমেরিকা এদিকে একটু সরিয়ে দিই, ইউরোপকে এদিকে সরিয়ে আনি, দক্ষিণ আমেরিকা এদিকে আমরা সরিয়ে আনি, আফ্রিকা এদিকে সরিয়ে আনি, আমরা প্রত্যেকটা মহাদেশ কিন্তু যদি আমরা চেষ্টা করি, আমরা কিন্তু সেই পাজেল গেমের মতো প্রত্যেকটাকে খাপে খাপে একসাথে মেলাতে পারবো। এখানে একটা ছবি রয়েছে, ছবিটা তোমরা দেখো। এখানে দেখো বিভিন্ন খাজে খাজে কিন্তু বিভিন্ন মহাদেশগুলো কিন্তু একসাথে মিলিত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে কিন্তু আলফ্রেড ওয়েগনার জিগস ফিটের কথা বলেছেন, যে এই মহাদেশগুলো কিন্তু আমরা চাইলে আবার জোড়া লাগাতে পারবো। প্রত্যেকটা উপকূল রেখার মধ্যে কিন্তু একটা সাদৃশ্যের কথা তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি ভূতাত্ত্বিক প্রমাণের কথা বলেন, যে আটলান্টিক মহাসাগরের পশ্চিম ও পূর্ব দিকে অবস্থিত দুই আমেরিকা এবং আফ্রিকা ও ইউরোপের ভূখণ্ডের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে সমতা লক্ষ্য করা যায়। অনেকটা সাদৃশ্য সেখানে রয়েছে। উত্তর আমেরিকা ও ইউরোপের ক্যালিডোনিয়ান এবং হার্সেনিয়ান পর্বতমালার ভূগঠন প্রায় একই রকম। এখানে অনেকটা দেখো, এখানে দেখানোর চেষ্টা করো, এখানে দেখো,
এখানে কিন্তু অনেকটা মিল রয়েছে। এমনকি দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মহাদেশের মধ্যেও কিন্তু ভূতাত্ত্বিক সমতা চোখে পড়ে। দক্ষিণ আমেরিকার ব্রাজিল অঞ্চলের ভাঁজের সঙ্গে আফ্রিকার দক্ষিণাংশের ভাঁজের যথেষ্ট মিল রয়েছে। অর্থাৎ আমাদের এই দক্ষিণ আফ্রিকা এখানকার সাথে কিন্তু আমাদের এই ব্রাজিলের এই অংশের ভাঁজের অনেক মিল বা সাদৃশ্যের কথা তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি প্রাচীন জলবায়ুগত প্রমাণের কথা বলেন, অর্থাৎ তিনি বলেন কয়লার স্তরের কথা উল্লেখ করেন। সেখানে তিনি কি বলেন যে উত্তর আমেরিকার আপালেসিয়ান অঞ্চলে পার্মিয়ান কার্বনিফেরাস উপযুগের কয়লার স্তর সঞ্চিত আছে। যে কয়লার স্তর সঞ্চিত হবার জন্য যে ধরনের গাছের গুঁড়ি প্রয়োজন তা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে পাওয়া সম্ভব। সুতরাং সেই সময় অঞ্চলটি যে নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত ছিল এটা কিন্তু বলা যায়। অর্থাৎ আমাদের এই জায়গাটা আপালেসিয়ান এখানে যে সমস্ত কয়লা সঞ্চিত রয়েছে এই কয়লাগুলো কিন্তু এখানে সঞ্চিত হবার কথা না। এটা আমাদের মধ্য অক্ষাংশে যে সমস্ত গাছের গুঁড়ি রয়েছে সেই গাছের গুঁড়িতে কিন্তু এই কয়লা কখনোই সম্ভব না। তাহলে এটা একটা সময় আমাদের এই নিরক্ষীয় অঞ্চলে এই অঞ্চলে কিন্তু ছিল। তাহলে কীভাবে ছিল না, এটা আগে একসঙ্গে ছিল সেই জন্য এখানে ছিল। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে থাকার কারণেই কিন্তু এখানে এই ধরনের কয়লার স্তর পাওয়া যাচ্ছে, নালে কিন্তু এমনি এখানে এই কয়লা পাওয়া সম্ভব ছিল না। এছাড়াও তিনি বলেন হিমবাহের প্রাচীন অবক্ষেপের কথা, অর্থাৎ ভূবিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে মহাদেশীয় ভূখণ্ডগুলি কার্বনিফেরাস থেকে পার্মিয়ান উপযুগে শীতল জলবায়ুর অন্তর্গত ছিল। এই কারণে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া প্রভৃতি স্থানে হিমবাহের প্রাচীন অবক্ষেপের নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ যে অবস্থায় বর্তমানে মহাদেশ বা দেশগুলো রয়েছে সেখানে যে প্রাচীন হিমবাহের অবক্ষেপ যে পাওয়া যায় সেটা একমাত্র শীতল অঞ্চলে থাকলেই সম্ভব। যেটা কী করে আমরা বুঝতে পারবো, তাহলে ছবিটা আমরা দেখি। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আগে তোমরা দেখো কী অবস্থাতে ছিল। আগে কিন্তু আমাদের এটা ভারত, এটা অস্ট্রেলিয়া, এটা আফ্রিকা, এটা কিন্তু দেখো এখন এটা নিরক্ষরেখা অনেক দক্ষিণে, অর্থাৎ একদম আমাদের দক্ষিণ মেরুর কাছাকাছি ছিল, কিন্তু একদম শীতল অঞ্চলে ছিল বলেই কিন্তু আমাদের এই হিমবাহের এই অবক্ষেপগুলো কিন্তু এই সমস্ত দেশগুলোতে বা মহাদেশে দেখা যায়। এছাড়াও তিনি উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মভিত্তিক প্রমাণের কথা বলেন। আলফ্রেড ওয়েগনার উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মভিত্তিক প্রমাণের কথা উল্লেখ করেন। কীরকম না, আটলান্টিকের উভয় তীরে কিছু সমজাতীয় জীবাশ্ম পাওয়া যায়, মানে আটলান্টিক মহাসাগরের দুপাশে কিছু সমজাতীয় জীবাশ্মের কথা তিনি উল্লেখ করেন। তিনি প্রমাণ করেন যে আটলান্টিক মহাসাগরের দুই পার একসাথে যুক্ত না থাকলে এই ধরনের জীবাশ্ম কখনো দুপারে পাওয়া সম্ভব ছিল না। কীরকম না, গ্লাসোপটের রিস নামে এক রকমের ফান জাতীয় জীবাশ্ম পাওয়া যায় আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। অর্থাৎ পাওয়া গেল কীভাবে না, এরা আগে একসাথে ছিল বলেই কিন্তু এই জীবাশ্মগুলো পাওয়া গেছে, না হলে এই সমস্ত এত বড় মহাসাগর আটলান্টিক মহাসাগর পার করে এই সমস্ত জিনিসগুলো অন্য মহাদেশে পাওয়া সম্ভব ছিল না। এরা একসাথে ছিল বলেই তিনি মনে করেন এই জীবাশ্মগুলো পাওয়া গেছে। এছাড়াও তিনি বলেন মেসোসরাস নামক এক ধরনের ছোট কুমিরের জীবাশ্ম যেটা দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে দেখা যায়। তাহলে মাঝখানে তো রয়েছে আমাদের আটলান্টিক মহাসাগর, তাহলে এপারের ছোট কুমির ওপারে কী করে পৌঁছলো, নিশ্চয়ই পৌঁছানো সম্ভব নয় এত বড় একটা মহাসাগর পার করে। অর্থাৎ মহাসাগর আগে ছিল না, আগে একসাথে ছিল, তখন এদের অবাধ বিচরণ ছিল বলেই কিন্তু আমাদের অবাধ বিচরণ মানে এক জায়গায় প্রাণী অন্য জায়গায় যেতে পারতো, আগে তো একসাথেই ছিল মহাদেশগুলো, ফলে কোনো সমস্যা ছিল না। সেই জন্য কিন্তু এখানকার আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার যে ব্রাজিল সেখানে কিন্তু আমাদের এই মেসোসরাস নামক কুমিরের জীবাশ্ম পাওয়া গেছে। এছাড়াও সাইনোগথানাস নামক একটা সরীসৃপ, সাইনোগথানাস নামক এক ধরনের সরীসৃপের জীবাশ্ম কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, কঙ্গো অববাহিকায় দেখা মেলে। এইগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এই মহাদেশগুলো আগে একসঙ্গে ছিল, এরা বিচ্ছিন্ন হয়ে পরবর্তী সময় এরা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তিনি মেরু ভ্রমণের কথা বলেন, পোলার ওয়ান্ডারিংয়ের কথা তিনি বলেন। ব্রিটিশ বিজ্ঞানী এস.কে রানকন ও এস. ব্ল্যাকেট ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে শিলা নমুনা সংগ্রহ করেন এবং প্রমাণ করেন যে 50 কোটি বছর আগে পৃথিবীর চুম্বকীয় মেরু ছিল মধ্য প্রশান্ত মহাসাগরে এবং সেই সময় থেকে উত্তর পূর্ব এশিয়ার দিকে সরতে থাকে। এই ঘটনাকে মেরু ভ্রমণ বলা হয়। প্রকৃতপক্ষে পৃথিবীর মেরু কিন্তু স্থিরই ছিল, মহাদেশগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালনের কারণেই আপাতভাবে মেরুর স্থানান্তর ঘটেন বলে তিনি মনে করেন। এই প্রমাণগুলো তিনি দিলেন। এই প্রমাণ দেওয়ার পরেও কিন্তু অনেক বিজ্ঞানীর, অনেক মানুষের কিন্তু তার এই মতবাদটা যুক্তিসম্মত বলে মনে হয়নি। তারা মনে করেছেন যে এই মতবাদে অনেক অসঙ্গতি রয়েছে বলে তার মতবাদ নিয়ে সমালোচনা শুরু হয়। কী সমালোচনা শুরু হয়? সমালোচনা হয় যে বিজ্ঞানী জেফ্রিসের মতে মহাদেশীয় সঞ্চালনের কারণ হিসেবে ওয়েগনার যে দুটো শক্তির কথা বলেন, জলই শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষী শক্তি, বলেন এই শক্তির কারণে এই মহাদেশগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়। এই দুই শক্তি রকি পর্বতমালার মতো এত বড় একটা পর্বতশ্রেণী গড়ে তোলার মতো কিন্তু অতটা শক্তিশালী এই দুই শক্তি নয়। আর কি সমালোচনা হয়? আরও সমালোচনা হয় যে
আটলান্টিকের দুই উপকূলে অবস্থিত মহাদেশগুলির মধ্যে ভূতাত্ত্বিক ও ভৌগোলিক সাদৃশ্যের কথা যে ওয়েগনার বলেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ বা সমীক্ষা করলে উপকূল রেখার সেই সাদৃশ্য ততটাও খুঁজে পাওয়া যায় না। আরও নানানভাবে সমালোচিত হয়। যেমন ওয়েগনার কার্বনিফেরাস উপযুগের পরবর্তী কালকে কেন প্যানজিয়া ভেঙে যাবার সময় হিসেবে ধরে নিয়েছেন, সেই ব্যাপারেও কিন্তু বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন। অর্থাৎ তিনি ওই সময়টাতে কেন বেছে নিলেন, তার আগে নিলেন না কেন বা তার পরে নিলেন না কেন, ওই সময় কী এমন ঘটনা ঘটলো যে ওই সময়টাকেই তিনি মহাদেশগুলো যে বিচ্ছিন্ন হয়েছে সেই সময় হিসেবে তুলে ধরলেন। এরও কিন্তু সদুত্তর তার ওই মতবাদে ছিল না। বিজ্ঞানীরা আরও বলেন যে পৃথিবীর সমস্ত মহাদেশ কি মাত্র একবারই প্যানজিয়া গড়ে তুলেছিল, না এই ঘটনা একাধিকবার ঘটেছে। যদি ধরে নেওয়া হয় যে কার্বনিফেরাস উপযুগের পরে প্যানজিয়া ভাঙতে শুরু করে, তাহলে কোন শক্তি তার আগে মহাদেশগুলোকে একত্রিত করে রেখেছিল তার উল্লেখ কিন্তু তার এই মতবাদে নেই। এইভাবে নানানভাবে কিন্তু সমালোচিত হয় তার এই মতবাদ। কিন্তু যত সমালোচনা হোক, তার মতবাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যেমন তার এই মহীসঞ্চরণ মতবাদে বেশ কিছু গুরুত্ব রয়েছে। যেমন ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব থেকেই বর্তমান মহাদেশ ও মহাসাগরগুলির উদ্ভবের একটা সামগ্রিক চিত্র কিন্তু পাওয়া যায়। তার এই মতবাদী নবীন ভঙ্গির পর্বত গঠনের ব্যাখ্যা দিতে সক্ষম। এছাড়াও এই মতবাদটি প্রাচীন যুগের উদ্ভিদ এবং প্রাণীদের বন্টনের উপরে একটা কিন্তু আলোকপাত করে। তার এই মতবাদ এই তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে সমুদ্রবক্ষের বিস্তার, পাত সংস্থান তত্ত্ব, পুরাচুম্বকীয় তত্ত্বের বিকাশ লাভ করে। এই মতবাদটি স্থানীয় জলবায়ুর পরিবর্তনের বিষয়ে কিন্তু ব্যাখ্যা দিতে সক্ষম। তাহলে বিভিন্ন দিক দিয়ে সমালোচিত হলেও তার মতবাদটার কিন্তু গ্রহণযোগ্যতা ছিল, এবং তার এই মতবাদটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা পরবর্তী সময় প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব এতটা গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা বা জনপ্রিয়তা কিন্তু লাভ করেছে তার এই মতবাদকে কেন্দ্র করেই। তাহলে আজকে এই ছিল মহীসঞ্চরণ মতবাদ নিয়ে আলোচনা। এখান দিয়ে যে সমস্ত ছোটো প্রশ্নগুলো আসবে পরীক্ষার সময় সম্ভাবনা প্রবল, সেই ছোটো প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং আপলোড করা রয়েছে বলেই কিন্তু আমি পড়াতে আর আলাদা করে তোমাদের ছোটো প্রশ্ন আলোচনা করলাম না। অনেকগুলো ছোটো প্রশ্ন ছিল প্রথম দিকে যেগুলো আমি বলেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। এর পরবর্তী সময় আমরা চ্যাপ্টার 2 নিয়ে পরবর্তী সময় আমরা আলোচনা করবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।